সবাইকে অভিনন্দন। সবাইকে অভিনন্দন জানাচ্ছি সাম্প্রতিক বিষয়গুলির ক্লাসে। আশা করি সবাই ভালো আছেন, আমার কথা শুনতে পাচ্ছেন। কমেন্টস করে উত্তর দিন এবং লাইভটি শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন। আমি প্রথমেই আপনাদেরকে সাম্প্রতিক নিয়ে কিছু কথা বলবো, তারপরে সরাসরি আলোচনায় চলে যাব। যারা শুভ সন্ধ্যা দিয়েছেন, গুড ইভিনিং দিয়েছেন, সাম দিয়েছেন, তাদের প্রত্যেককে অনেক ধন্যবাদ। হ্যাঁ, ইন্ডিভিজুয়ালি সবার উত্তর দিচ্ছি না, পর্যায়ক্রমে উত্তর দিব, এখন দিতে পারছি না। আমি সবাইকে বলতে চাই একটি কথা, সেটি হলো এই কয়েকদিন, আজ 5 তারিখ, 19 তারিখে পরীক্ষা। এই সময়ে যারা সাম্প্রতিক নিয়ে বেশি লম্ফজম্প করবেন তাদের পরীক্ষা খারাপ হবে। এই এক নাম্বার একটা বক্তব্য। আরেকটা বক্তব্য হচ্ছে, আপনাদের একটা বিষয় স্মরণ করিয়ে দিতে চাই, এই মার্চের 19 তারিখে যে পরীক্ষাটি হবে এটি ছিল গত বছর মার্চের পরীক্ষা। মার্চ বা এপ্রিল বা মে এরকম একটা সময়ের পরীক্ষা ছিল গত বছর, অর্থাৎ পিএসসি নির্ধারিত। যদি 2019 সালে মার্চ 2019 এই সময়কার পরীক্ষা, মার্চ 2020 এই পরীক্ষাটা যদি এই সময়ে হতো, তাহলে অবশ্যই সেই মাসের জানুয়ারি, ফেব্রুয়ারি বা 2019 সাল পর্যন্ত প্রশ্নগুলো করত, বা 2019 সালে জানুয়ারি মাস পর্যন্ত প্রশ্ন করতো এরকম। তো আমরা ধরে নিতে পারি যেহেতু এটা 2020 সালে মার্চ মাস বা এপ্রিল মাস বা মে মাস পরীক্ষা, সেহেতু ওই সময় পিএসসি একটা প্রশ্ন করেছিল, এটা আমরা ধরেই নিতে পারি। এখন পিএসসি তো এক সেট প্রশ্ন করে না, মোস্ট প্রবাবলি 16 সেট প্রশ্ন করে। সাম্প্রতিক প্রশ্ন পিএসসি করতে পারে, আমার অনুমান যদি ভুল না হয়, যদি ওই বছরের পরীক্ষা নেওয়ার জন্য প্রশ্ন করে থাকে, আই থিঙ্ক ওই প্রশ্নে পরীক্ষা হবে। আর ওই প্রশ্নে যদি পরীক্ষা হয়, এই যে বর্তমানে যত সাম্প্রতিক নিয়ে আমাদের চিল্লাপাল্লা করতেছে, টেনশন করতেছে, এগুলো কোনো কাজে লাগবে না। আর এমনও হতে পারে যে প্রশ্ন প্রিন্ট হয় নাই, এখন নতুন করে কিছু সাম্প্রতিক অ্যাড করতে পারে, যে কোনো কিছুই করতে পারে। আমি জাস্ট আমার যেটা থিঙ্কিং সেটা আমি আপনাকে শেয়ার করলাম। তাহলে আমাদেরকে আসলে 2020 সাল পুরোটাই সাম্প্রতিকের মধ্যে পড়তে হবে। 2021 সালের জানুয়ারি, ফেব্রুয়ারি পর্যন্ত দেখতে হবে, কারণ হচ্ছে প্রশ্ন এই কয় মাস আগে হয়ে গেছে আর প্রশ্ন হবে না, এইগুলো আসলে আনুমানিক কথাবার্তা। আমরা কেউই পিএসসি না, আমরা কেউই হচ্ছে প্রশ্নকর্তা না। আমি হয়তো অনুমান ভিত্তিতে এক কথা বলতে পারি, আরেকজন অনুমান ভিত্তিতে আরেক কথা বলতে পারে, অথেন্টিক না। তো ব্যাপারটা হচ্ছে আপনাকে সব জায়গাগুলোতে একটু দেখতে হবে। আপনি যদি সব জায়গায়, অর্থাৎ 20 সালটা যদি পুরোটা দেখেন, 19 সালেরও কিছু আপনাকে দেখতে হবে। যদি দেখেন তাহলে আপনার সাম্প্রতিক প্রশ্ন নিয়ে টেনশন নাই। এখন আসলে সাম্প্রতিক আপনি করবেন কতগুলো করবেন, কতটুকু করবেন আপনি সাম্প্রতিক, কি এখানে জোরটা আপনি দিবেন। সাম্প্রতিকে কয়টা প্রশ্ন হতে পারে বাংলাদেশ আন্তর্জাতিক মিলে?
বাংলাদেশ আন্তর্জাতিক মিলে 10 থেকে 12টা প্রশ্ন হতে পারে। 10-12টা প্রশ্নের মধ্যে 5টা প্রশ্ন, 4 থেকে 5টা প্রশ্ন আছে এটা আপনি পারবেন না, বা কমপক্ষে 4টা প্রশ্ন 10-12টার মধ্যে। আমি যদি 12টা ধরি, 4টা প্রশ্ন আছে আপনি পারবেন না। একটু বিট ঘুরে টাইপের প্রশ্ন করবে, ওগুলো পড়বেন না। অমুক স্যার, তমুক স্যার, অমুক ভাই, তমুক দাদা, কোনো বই পড়ে কোনো লাভ হবে না। বুঝতে পেরেছেন? হয়তো পরীক্ষার পরে অমুক বই দেখাবে আমার বই থেকে আসছে, কিন্তু রিলেটেড, সরাসরি না, এরকম দেখাবে। আর বিশাল এক মোটা বই সে যদি বলে আমার বই থেকে আসছে, আসবেই, তার বইয়ে সবই আছে, আসবে না কেন? কিন্তু আপনি কি পড়ে শেষ করতে পারছেন কি না, এটা আপনি আগে নিজেকে প্রশ্ন করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে ব্যাপারটা কি ঘটছে। আসলে এগুলো কোনো কাজেই লাগে না, এগুলো শেষ পর্যন্ত সবাই ঠাট্টার পাত্র হয়, কোনো কিছুই না। ব্যাপারটা হচ্ছে আমাদেরকে বেছে বেছে যে জায়গাগুলো দেখতে হবে। আমরা যদি মোটা অঙ্কে বলি যে সব সময়, আমি আজকে আন্তর্জাতিক দিয়ে শুরু করব, সব সময় যে ক্রাইসিসের যে ব্যাপারটা, সংকটের, বিশ্ব সংকটের যে ব্যাপারটা, এই জায়গাটা থেকে প্রিলিমিনারিতে প্রশ্ন আসে। সেটা যে কোনো ধরনের সংকট হতে পারে, সেটা ওয়ার হতে পারে, সেটা ট্রেড ওয়ার হতে পারে, সেটা যে কোনো প্রকার দ্বন্দ্ব হতে পারে, সীমানা দ্বন্দ্ব হতে পারে, বা যে কোনো প্রকার, যদি আমরা এই যে 20 সাল যেটা পার করলাম, যে কারণে 41তম বিসিএস হয়নি, সেটা হলো করোনা ভাইরাস। তাহলে করোনা ভাইরাসের যে মহা সংকট, মহা বিপদ বা মহা ক্রাইসিস পৃথিবীতে এই মুহূর্তে আর কিছু নেই, আমি মনে করি না। আমার কাছে মনে হয় যেটা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে একটা নীরবে একটা যুদ্ধ হয়ে গেল, এটাই আমার কাছে থার্ড ওয়ার্ল্ড ওয়ার মনে হয়। এই বিশ্বযুদ্ধে যেমন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের প্রতিপক্ষ ছিল মানুষ, মানুষের প্রতিপক্ষ ছিল, কান্ট্রির প্রতিপক্ষ ছিল, কিন্তু এই ওয়ারে হচ্ছে সারা পৃথিবী একটা পক্ষ, আর অদৃশ্যমান ভাইরাস হচ্ছে আর একটা পক্ষ। এটাও একটা ওয়ার হয়ে গেল কি, এখনো শেষ হয়নি, একটা কঠিন যুদ্ধ আমরা পার করলাম। তাহলে 41তম বিসিএস এর মতন পরীক্ষায় এই করোনা ভাইরাস থেকে যে প্রশ্ন হবে না, এটা কিন্তু বলার কোনো সুযোগ নেই। হবে এটা বলার সুযোগ আছে, কিন্তু আপনি বাজারের বইগুলো খুলবেন, যে ধরনের সাম্প্রতিক বই আপনি পান না কেন, এত 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 তথ্য, মানে করোনা সেই শুরু থেকে এই পর্যন্ত তথ্যের কোনো অভাব নেই। এখন এত তথ্যের মধ্যে আপনি মনে রাখবেন কিভাবে, বা কোন তথ্যগুলি আপনার মনে রাখা প্রয়োজন, বা কোন তথ্যগুলি আপনার পড়ার প্রয়োজন, এটা বোঝাটা একটা জরুরি বিষয়। করোনা ভাইরাস থেকে প্রশ্ন কিন্তু একটা হবে, এটা মাস্ট। প্রিয় ভাই বোনেরা, আপনারা একটু আগে দেখেছেন আমি একটা পোস্ট করেছি করোনা ভাইরাসকে নিয়ে একটা চিঠি লিখেছি, পিএসসির কাছে একটা চিঠি লিখেছি। আপনারা জানেন যে 19শে মার্চ এই পরীক্ষা নিয়েও অন্তর্দ্বন্দ্ব তৈরি হয়েছে একটা মহলের মধ্যে, তারা পরীক্ষা চায় না। হয়তোবা আমি এটার ব্যাখ্যা দিব না, বাট হয়তোবা সবারই যুক্তি আছে, বা সবারই কোনো না কোনো যুক্তি থাকতে পারে, হ্যাঁ, কম বেশি যুক্তি থাকতে পারে, সবারই থাকতে পারে। আমি সবার যুক্তিকেই বা কোনো কিছুকে নিয়ে, মানে যে কোনো ব্যক্তির বক্তব্য নিয়ে, এই যে আধুনিক সমাজ ব্যবস্থা, মানে আধুনিক যে সমাজ, এখানে প্রত্যেকটা মানুষের কথারই গুরুত্ব রয়েছে, এটাকে আপনার ফেলে দেওয়ার কোনো সুযোগ নাই, সেটাকে চিন্তা করতে হবে, রাষ্ট্রেরও চিন্তা করতে হবে। তো সেদিক থেকে বিবেচনা করে আমি সবাইকেই শ্রদ্ধা রেখেই আমি চিঠি লিখেছি। এই চিঠিটা হচ্ছে আপনি জাস্ট একবার পড়বেন। আপনারা চাইলে আমি গ্রুপে পিডিএফ দিয়ে দিব, পিডিএফ তো দেওয়ার দরকার নাই, ওয়ার্ডে দিয়ে দিছি। তো হচ্ছে আপনি জাস্ট একবার রিডিং করবেন, আমি এখন একবার রিডিং করব, এরপরে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এরপরে মনে হয় না করোনা ভাইরাস নিয়ে আপনাকে কোনো বই পড়তে হবে বা আলাদা করে প্রস্তুতি নিতে হবে, এবং আপনি পরীক্ষায় যে প্রশ্নটি আসবে ওই প্রশ্নটি আপনি পারবেন, এটা মাস্ট। করোনা ভাইরাসের এই আলোচনার মধ্যে অনেক কঠিন কঠিন তথ্য রয়েছে, অনেক কঠিন কঠিন শব্দ রয়েছে, বিভিন্ন জায়গা রয়েছে। আমি একটু আপনাদের আমার লেখায় চিঠিটা পড়ে শোনাতে চাই। আপনি ঠিক এইভাবেই একবার রিডিং করবেন। আপনি একবার রিডিং করলে আপনি দেখবেন যে আপনার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছেন? আমি একটু পড়ে শোনাই। প্রিয়তমা পিএসসি,
19 মার্চ গুরুত্বপূর্ণ কোনো দিবস না থাকলেও এই দিনেই তোমার পরীক্ষা নেওয়ার মতিভ্রম হইল, যদিও শব্দটা একটু খারাপ হয়ে গেছে। তুমি কি অবগত নয় কত বছর এর আগের দিন অর্থাৎ 18ই মার্চ এদেশে প্রথম করোনায় মারা গিয়েছিল এবং প্রথম ধরা পড়েছিল 8ই মার্চ। তাহলে দুইটা তথ্য। বাংলাদেশ, এটা হলো অ্যাসপেক্ট বিডি, বাংলাদেশে প্রথম করোনা ধরা পড়ে কতই মার্চ? 8 মার্চ। 8 মার্চ 2020। এই যে 8ই মার্চ 2020 প্রথম করোনা শনাক্ত হয়, এই প্রশ্নটা 2020 সালেই অনেকগুলো পরীক্ষায়, যে পরীক্ষাগুলো হয়েছে, ছোট ছোট পরীক্ষাগুলো হয়েছে বা ব্যাংকের পরীক্ষা হয়েছে বা বিভিন্ন পরীক্ষা হয়েছে, সেকেন্ড ক্লাস বা থার্ড ক্লাস যাই হোক, অনেকগুলো পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা আসছে। আপনার কাছে এই মুহূর্তে মনে হচ্ছে এই প্রশ্নটা খুব সহজ, কিন্তু পরীক্ষার হলে সহজ জিনিস অনেক সময় কঠিন হয়ে যায়, এটা আপনাকে মাথায় রাখতে হবে। আমি কি বলেছিলাম যে তার আগের দিন 18ই মার্চ, অর্থাৎ 18ই মার্চ হচ্ছে বাংলাদেশে প্রথম করোনা রোগী মারা যায়, প্রথম রোগী মারা যায় আর প্রথম শনাক্ত। তাহলে এই গুরুত্বপূর্ণ তারিখ দুইটাই কিন্তু গুরুত্বপূর্ণ, এই দুইটা তারিখই কিন্তু গুরুত্বপূর্ণ। আপনারা লক্ষ্য করেছেন 42তম বিসিএস এ বেশ কিছু তারিখ আসছে, সাল আসছে। তো আমার সৌভাগ্য হয়েছিল ডক্টরদেরকে পড়ানো, আমি ডক্টরদেরকে কিন্তু এই সাল তারিখগুলো পড়িয়েছি এবং কোনো লেস ইম্পর্টেন্ট কোনো সাল তারিখ আসে নাই, এটা মনে করার কোনো কারণ নাই। অতএব এই যে দুইটা তারিখ আমি লিখেছি 8ই মার্চ এবং 18ই মার্চ, তারিখ দুইটাই সহজ, এটা আপনাকে মনে রাখতে হবে। এমন সময় তোমার পরীক্ষা নেওয়ার বুদ্ধির কথা মনে আসলেই IEDCR এর 10655 নাম্বারে ক্রিং ক্রিং করে রিং দেই, আর যদি রিসিভ না করো তাহলে www.livecoronatest.com ভিজিট করতে ভুলি না। তাহলে দেখেন, একটা বলা হয়েছে IE, এটা আপনারা প্রতিদিন এটার বুলেটিন শুনেছেন, প্রতিদিনই আমরা টেলিভিশনের সামনে বসে থাকতাম, বা এর যে ফোন নাম্বারটা এটা হচ্ছে 10655। এটা খুব একটা ইম্পর্টেন্ট না, বাট এটি ইম্পর্টেন্ট। তারপরে www.livecoronatest, এটা ওয়েবসাইটের ঠিকানা। এ দুটো ইম্পর্টেন্ট না, তারপরে দিয়েছি। হইতেই পারে IEDCR এর হট নাম্বার কোনটি করোনা যোগাযোগ করার জন্য, হতেই পারে, তাই না? তাহলে 10655 কখন কোন প্রশ্ন আসবে এটা তো বলা যায় না। যাই হোক, মাঝখানে একটু সাহিত্য দিয়েছি। শরৎচন্দ্র বলেছিল, বড় প্রেম শুধু কাছেই টানে না, দূরেও ঠেলে দেয়। অর্থাৎ এই যে তোমার সাথে আমার প্রেম, 19 তারিখে যদি পরীক্ষা নেও, অনেকেই দেখবেন এই যারা পরীক্ষার্থী অনেকের ভেতরেই কাজ করতেছে, 19 তারিখে পরীক্ষা হলে আমার আর হবে না প্লিজ, আমি এখনো গুছিয়ে উঠতে পারিনি, এখনো প্রস্তুতিটা শানিত হয়নি, ভালো হয়নি, একটু লেকিংস রয়ে গেছে। এই জন্য পিএসসির সাথে যে আমার বড় প্রেম, এই প্রেম কাছেও টানবে না, দূরেও ঠেলে দিতে পারে। 41 প্লি কোয়ালিফাইড হলেন না, তার মানে আপনাকে দূরে ঠেলে দিল পিএসসি, এটাই বোঝাতে চেয়েছি আপনাকে। আর একটু না হয় সহ্য করতাম। তুমি জানোই তো, স্টাফ নার্স বেরোনিকা কস্তা কুর্মিটোলা হসপিটালে প্রথম কোভিশিল্ড টিকা গ্রহণ করেছে 27শে জানুয়ারি 2021। দেখেন কত ইম্পর্টেন্ট লাইন, কতটা ইম্পর্টেন্ট লাইন, একটু খেয়াল করেন। এখানে যে নামটা আমরা লিখেছি, এই নামটা হলো বেরোনিকা কস্তা, নার্স, স্টাফ নার্স বেরোনিকা কস্তা। সে কিন্তু প্রথম এই করোনার টিকা গ্রহণ করে, এটা কিন্তু অলরেডি পরীক্ষায় আসছে। এর মধ্যে বেরোনিকা কস্তা হচ্ছে প্রথম এই টিকা গ্রহণ করে, এবং কোথায়? কুর্মিটোলা হসপিটালে, সমন্বিত যে সেনা হসপিটাল, এই কুর্মিটোলা হসপিটালে প্রথম এই করোনা টিকা, অর্থাৎ যেখানে করোনা নিয়ে এত নেগেটিভ প্রচার হয়েছে, করোনার ভ্যাকসিন নিয়ে এত নেগেটিভ প্রচার হয়েছে, সেই নেগেটিভ প্রচারের মধ্যে দুঃসাহস দেখিয়েছে বেরোনিকা কস্তা। তাই বেরোনিকা কস্তা তো আসতেই পারে পরীক্ষায়। তার চেয়ে গুরুত্বপূর্ণ এই যে বেরোনিকা কস্তার এই তারিখটা, সে কবে এই করোনার টিকা গ্রহণ করেছে
27 জানুয়ারি 2021 এটা কিন্তু ইতিমধ্যে একটা পরীক্ষায় আসছে। 27 জানুয়ারি 2021 দেখেন, সো ইম্পর্টেন্ট, এটা আপনাকে মনে রাখতেই হবে। অর্থাৎ বেরোনিকা কস্তা কুর্মিটোলা হসপিটাল 27 জানুয়ারি 2021। এখানে অপশনে 28 জানুয়ারি 2021ও থাকবে। 28 জানুয়ারি 2021 যদি থাকে তাহলে কিন্তু আপনি অনেক সময় কনফিউজড হয়ে যেতে পারেন। দেখবেন গ্রুপে লেখালেখি হচ্ছে 27 জানুয়ারি না 28 জানুয়ারি, আবার কোনো কোনো বই 28 লিখে ফেলছে। অতএব এটা কিন্তু 27 জানুয়ারি, এটা আপনাকে মাথায় রাখতে হবে, এটা ভুল করা যাবে না। এবার আসেন, পরে লিখেছি 12 মে 2020 ডাক্তার সেজুতি সাহা ও তার বাপ সমীর সাহা সর্বপ্রথম জিনোম সিকোয়েন্স আবিষ্কার করলো, আর তুমি কিনা বিসিএস পরীক্ষা নিয়ে বিজি। হাস্যকর। এদেশ গবেষক, যাও এখানে একটু ল্যাঙ্গুয়েজটা একটু অন্যরকম হয়ে গেছে। আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি, এই তারিখটা আপনাকে মুখস্থ করতে হবে না, এই নামটা আপনাকে মনে রাখতে হবে। প্রথম করোনার যে জিনোম সিকোয়েন্স যিনি আবিষ্কার করেন, করোনার যে জিনোম সিকোয়েন্স যিনি আবিষ্কার করেন তিনি হচ্ছেন ডক্টর সেজুতি সাহা এবং তার বাবা সমীর সাহা। আপনারা এটা পত্রপত্রিকায় দেখেছেন এবং নামগুলো আপনার খুব পরিচিত, অর্থাৎ ডক্টর সেজুতি সাহা এবং সমীর সাহা। খুব বেশি গুরুত্বপূর্ণ না, কিন্তু মনে রাখতে হবে। আসতেই পারে যে প্রথম করোনার জিনোম সিকোয়েন্স আবিষ্কার করেছে কে, ডক্টর সেজুতি সাহা ও তার বাবা সমীর সাহা। আপনাকে এটা মনে রাখতে হবে। এবার আসেন, তুমি এমন করলে, দেখেন আপনি আমার চিঠিটা পড়েন, পারলে যারা নতুন যোগদান করেছেন পারলে পড়েন। তুমি এমন করলে তোমাকে পিপিই, এই পিপিই সবাই জানেন, এটা বিসিএস পরীক্ষায় আপনার আসতে পারে, পুনরূপটা চলে আসতে পারে, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। এগুলো কিন্তু আসতে পারে, ইকুইপমেন্ট। তাহলে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট পিপিই, তুমি এমন করলে তোমাকে পিপিই পরিয়ে সোজা আইসোলেশন। দেখেন এই যে আইসোলেশন আর কোয়ারেন্টিন, এই শব্দ দুটো কিন্তু আমরা অনেকবার ইউজ করেছি। অর্থাৎ মানে বিশেষ করে করোনাকালীন সময়ে আমরা এই যে আইসোলেশন, একটু খেয়াল করেন, আপনারা যদি আমার কথা বোঝেন অনেক উপকার হবে। যেমন আইসোলেশন, এই আইসোলেশন কত জায়গায় দেখেন কাজে লাগতে পারে আপনার। আমি এখানে লিখেছি তুমি এমন করলে পিপিই মানে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট পরিয়ে সোজা আইসোলেশন অর্থাৎ বিচ্ছিন্নতায়, অর্থাৎ আইসোলেশন মানে কি বিচ্ছিন্নতা। আমি কিন্তু অপ্রয়োজনীয় কোনো ওয়ার্ড লিখিনি, বিচ্ছিন্নতা। এখন এই শব্দটা কিন্তু আপনার ইংলিশেও চলে আসতে পারে যে আইসোলেশনের মিনিং কি। এখন আপনার কাজ কি, আপনার কাজ হচ্ছে আইসোলেশনের সিমিলার কিছু ওয়ার্ড পড়া। যেমন ইংরেজি গ্রামারে আপনাদের যে সিনোনিম আসবে, সমার্থক শব্দ আসবে, সেই সমার্থক শব্দতে কিন্তু আইসোলেশন আসতে পারে, বা আইসোলেশনের কোনো একটা সমার্থক শব্দ আপনাকে দিয়ে বলতে পারে কোনটি সঠিক। বি কেয়ারফুল। আজকেই আপনি আপনার খাতায় আইসোলেশন এই শব্দটি লিখে আপনি এর যতগুলো সিনোনিম আছে এবং যতগুলো অ্যান্টোনিম আছে, এই সিনোনিম এবং অ্যান্টোনিম আপনার লেখা দায়িত্ব। এটা আমি আন্তর্জাতিকের জন্য বলতেছি না, এটা আপনাকে ইংলিশের জন্য বলতেছি। আইসোলেশনের সিনোনিম এবং অ্যান্টোনিম এই দুই আপনি খাতায় লিখবেন আজকে, কারণ ইংলিশ গ্রামারের মধ্যে এই দুইটা শব্দ এবার আসতে পারে। তাহলে একটু খেয়াল করেন, আমি বললাম যে তুমি এমন করলে পিপিই মানে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট পরিয়ে সোজা আইসোলেশন অর্থাৎ বিচ্ছিন্নতায় পাঠিয়ে দিব, অর্থাৎ তোমাকে বিচ্ছিন্ন করে দেব, ছেড়ে দিব। আর জানো তো এটা সংক্রমণ হলেই দেওয়া হয়। দেখেন এখানে একটা আনসার আমি দিয়েছি। আইসোলেশন কখন দেওয়া হয়, যখন রোগী শনাক্ত হয় অর্থাৎ সংক্রমণ ঘটে তখন তাকে আইসোলেশনে দেওয়া হয়। অর্থাৎ আমি কিন্তু কোনো আননেসেসারি কোনো সেন্টেন্স লিখিনি, অর্থাৎ আপনাকে আসতেই পারে আইসোলেশনের ব্যবহারটা কখন, মানে আইসোলেশন কখন দেওয়া হয় রোগীকে। ঠিক আছে, আচ্ছা, যেহেতু তোমার সাথে আমার প্রেম, গভীর প্রেম, বড়ই প্রেম, হ্যাঁ, তাই তুমি রিকোয়েস্ট করলে তোমার নিজ গৃহে 14 দিনের কোয়ারেন্টিনে রেখে দিব, এটাই তোমার সাথে আমার সঙ্গরোধ। একটু খেয়াল করেন, কোয়ারেন্টিন যে শব্দটা আমরা ইউজ করি, এই শব্দটার সাথে আমরা মোটামুটি পরিচিত। তো পরিচিত খালি আপনাকে থাকলেই হবে না,
এটাও আপনার ইংরেজিতে কাজে লাগতে পারে, QUARANTINE। দেখেন এটা আপনার কি কি কাজে লাগতে পারে। একটা হচ্ছে শুদ্ধ বানান, অর্থাৎ আপনাকে এরকম 4টা ওয়ার্ড দিতে পারে একটু ঘুরিয়ে, আপনাকে সঠিক বানানটা শিখতে হবে। ইংরেজিতে আপনার একটা সঠিক বানান আসতে পারে, আপনার ইংরেজিতে একটা সঠিক বানান আসতে পারে যে কোনটি সঠিক। তাহলে আপনাকে অবশ্যই কোয়ারেন্টাইন বানানটা সঠিক করে আজকে 5 বার খাতায় লিখবেন। এগুলো যে ঘটেই যাবে তা না। তবে আমি একটা কথা বলি, পিকে জব ক্লাবে ক্লাস নিচ্ছি আজকে, ক্লাসটা রেকর্ড থাকবে, ডিলিট হয় না। আমি সাম্প্রতিক আগামী কয়েকদিন একটু একটু করে নিব, আপনারা পরীক্ষার পরে শুধু সাম্প্রতিক না সাজেশন ক্লাসও নিব, এবং প্রতিদিন চলবে। এখন আগামী 41তম অর্থাৎ 19 তারিখে পরীক্ষা দিয়ে বিকেলবেলা আমার এই ভিডিওর সাথে আপনারা মিলিয়ে নিন কোন কোন প্রশ্ন আসছে, এবং কতটুকু উপকৃত হয়েছেন। চাপাবাজি দিয়ে বইও বিক্রি করি না, চাপাবাজি দিয়ে ক্লাসও নেই না, স্টুডেন্ট ঠকাই না। আমি যে আয়োজন করেছি আপনি উপকৃত হবেন, আমি কথা দিলাম। বিশ্বাস করলে ঠকবেন না। এইটুকু বললাম। কোয়ারেন্টাইন শব্দটা আমি এখানে কি লিখেছি দেখেন, যেহেতু তোমার সাথে আমার প্রেম, তাই তুমি রিকোয়েস্ট করলে তোমার নিজ গৃহেই 14 দিনের কোয়ারেন্টাইনে রেখে দিব। অর্থাৎ কোয়ারেন্টাইনে রাখতে হয় কয়দিন? 14 দিন। সেটা নিজ গৃহেই রাখা যায়, এবং এটা হসপিটাল থেকে ছাড়ার পরে পরবর্তী পদক্ষেপ, মানে এটা ওয়ান কাইন্ড অফ আইসোলেশন, বাট এটা হচ্ছে গৃহে আফটার হসপিটাল। তো এখানে একটা কথা লিখছি, এটাই তোমার সাথে আমার সঙ্গরোধ। ভালোবাসার মানুষের সাথে সঙ্গরোধ হতে পারে। তাহলে কোয়ারেন্টাইন মানে কি? এর বাংলা হচ্ছে সঙ্গরোধ। তাই এটা তো বাংলা ব্যাকরণও আসতে পারে, এটা ইংলিশ গ্রামারও আসতে পারে। কোয়ারেন্টাইনের যতগুলো সিনোনিম আছে, যতগুলো অ্যান্টোনিম আছে, এগুলো খাতায় লিখে আপনাকে পড়তে হবে। আপনি ইংলিশ গ্রামারে গিয়ে উপকৃত হবেন, আপনি বাংলা ব্যাকরণে গিয়ে উপকৃত হবেন, কোনো না কোনোভাবে হবেন আপনি। অতএব আপনাকে এই জায়গাগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। এবার আসেন, আপনারা অনেকেই বলছেন যে আমি কেন সাম্প্রতিকে আসি না। ভাই, আমি সাম্প্রতিকটাকে এমনভাবে গুছিয়ে আনছি, আপনাকে টোটালি হচ্ছে, আপনি যদি এই গ্রুপে এখন নিয়মিত ক্লাস করেন, আপনার বাজারে কোনো বই পড়তে হবে না, কিছু দেখতে হবে না। আর যদি বই পড়ে শেষ করতে পারেন, যত বই আপনি কিনছেন সাম্প্রতিকের যে কোনো একটা বই যদি আপনি শেষ করতে পারবেন, যদি মনে রাখতে পারেন, আমি আর জীবনে এই শিক্ষকতা পেশায় থাকবো না। আমি বললাম, আপনি যে বইগুলো কিনেছেন সাম্প্রতিকের, এর একটা বই যদি মুখস্থ করে সব তথ্য আপনার মাথায় রাখতে পারেন, আমি আর এই শিক্ষকতা পেশায় থাকবো না, এটা ছেড়ে দেবো টোটালি। পারবেন না, চ্যালেঞ্জ করলাম। আসেন পরের লাইনগুলো শোনাই। জান পাখি, প্রেমিকাকে তো জান পাখি বলা যায়, টিয়া, ময়না, ঘুঘু, আর রাগ করলে কাউয়া, অনেক কিছুই বলা যায়, তাই না? জান পাখি বিষয়টা স্বাভাবিকভাবে নিও না। জান পাখিকে পিএসসি, ঠিক আছে, যেখানে সার্কভুক্ত দেশগুলি জরুরি তহবিল গঠন করেছে, সেখানে তোমার মমতাময়ী মা বাংলাদেশ, অর্থাৎ পিএসসির মা বাংলাদেশ বলছি, যেহেতু বাংলাদেশের গর্বেই তো পিএসসি বলেন, যা কিছু আছে সবই বাংলাদেশের গর্বে, 15 লাখ মার্কিন ডলার প্রদানের আশ্বাস প্রদান করেছে। যদিও আন্টির খালাতো ভাই, মানে পিএসসির মা আরে আন্টি বলছি, তার খালাতো ভাই, অর্থাৎ বাংলাদেশের খালাতো ভাই তো পাকিস্তান ছিল, তাই না? তো পাকিস্তান এই সম্মেলনে অংশগ্রহণ করেনি। এখন দেখেন এখানে কত ধরনের প্রশ্ন হতে পারে। বলতে পারে যে সার্কভুক্ত দেশগুলি কে কত বিনিয়োগের আশ্বাস প্রদান করেছে, মানে তহবিল গঠনের আশ্বাস প্রদান করেছে। কে কত বলতে আপনার বাংলাদেশেরটা চাইতে পারে, তাহলে বাংলাদেশ কত? 15 লক্ষ মার্কিন ডলার। অন্য কোনো দেশেরটা চাইবে না, আপনার মুখস্থ করার দরকার নেই। এর চেয়ে গুরুত্বপূর্ণ হলো যে করোনার তহবিল গঠনে সার্কভুক্ত দেশের মধ্যে কোন দেশটি অংশগ্রহণ করে নাই? পাকিস্তান, খালাতো ভাই, ঠিক আছে, নাকি চাচাতো ভাই? এই খালাতো ভাই না, চাচাতো ভাই, সরি, খালাতো ভাই মেশতো ভাই হলো ভারত, ঠিক আছে, খালাতো ভাই মেশতো ভাই এগুলো হলো ভারত, আর চাচাতো ভাই হলো পাকিস্তান। তো চাচাতো ভাই অংশগ্রহণ করে নাই, আমি এখানে ভুল লিখেছি, চাচাতো ভাই হবে, ঠিক আছে, অংশগ্রহণ করেনি। তাহলে দেখেন আমাকে এই জায়গা থেকে মুখস্থ রাখতে হবে, সব দোষ তোমার। এবার দেখেন ঘটনার এখন প্রথমে চলে গেলাম, বাংলাদেশ শেষ, বাংলাদেশ নিয়ে মোটামুটি আলোচনা শেষ। সব দোষ তোমার। ওই খুবই সুন্দরী সেক্সি বান্ধবী চায় না, একটু খারাপ ওয়ার্ড হয়ে গেছে, বাট সেক্সি ইজ নট এ খারাপ ওয়ার্ড। সেক্সি ওয়ার্ডটা হচ্ছে গর্জিয়াস একটা ওয়ার্ড, এটা মানে ক্লাইম্যাক্সে ইউজ করা হয়, কিংবা এটা হচ্ছে অবশ্যই পজিটিভ ক্ষেত্রে ইউজ করা হয়, নেগেটিভ ক্ষেত্রে না, ঠিক আছে, যে যেভাবেই নেন।
দেখেন এখানে কতগুলো ওয়ার্ড আছে। এখানে আমরা বলেছি সব দোষ তোমার ওই খবিশ সুন্দরী বান্ধবী চায়না। চায়না একটা মেয়ের নাম, আর আপনারা তো মেয়ের নাম বললেও আপনারা শুনবেন না, কারণ চায়না হলো একটা দেশের নাম। যে চায়না দিছে করোনা আর যায় না, বুঝতে পেরেছেন? তো এই যে চায়না বলেছি, ওর হুবেই প্রদেশ, তাহলে করোনার উৎপত্তি হয় প্রদেশটা কোনটা? হুবেই। এটা করোনা শুরু হইলে একটা পরীক্ষায় আসছিল, আমি উত্তরা শাখায় পড়াচ্ছিলাম, সকালে পড়াচ্ছিলাম ক্লাসে, দুপুরবেলা দেখলাম প্রশ্নে পরীক্ষায় আসছে হুবেই প্রদেশ, কিন্তু সবাই উত্তর দিয়ে আসলো উহান। উহান নয়, দেখেন কি লিখেছি, হুবেই প্রদেশের উহান শহর। উহান, উহান তিনটে জায়গার নাম আপনাকে লেখাচ্ছি, একটা হুবেই, আরেকটা হচ্ছে উহান, আরেকটা হচ্ছে হুয়ানান সামুদ্রিক বাজার। আপনারা শুনেছেন যে এটা একটা কাঁচা বাজারের থেকে এটার উৎপত্তি হয়, সেই বাজারটার নাম হচ্ছে হুয়ানান বাজার, যদি এত গুরুত্বপূর্ণ না। হুয়ানান সামুদ্রিক বাজার। এই যে হুয়ানান সামুদ্রিক বাজার, এই হুয়ানান সামুদ্রিক বাজার থেকে এই করোনা ভাইরাসের উৎপত্তি হয়। তাহলে করোনা ভাইরাসের জন্মদাতাকে, করোনা ভাইরাসের জন্মদাতা চায়না। চায়নার কোন দেশে এটার উৎপত্তি হয়? হুবেই। কোন শহরে? উহান। এবং কোন বাজারে? হুয়ানান সামুদ্রিক বাজারে। বললাম 31শে ডিসেম্বর 2019 এটা তুমি ছড়িয়ে দিলে। 31শে ডিসেম্বর, অর্থাৎ চায়না প্রথমে এটা গোপন রেখেছিল, কিন্তু বিশ্ব জানতে পারে 31শে ডিসেম্বর 2019। অর্থাৎ আসতে পারে করোনা ভাইরাসের উৎপত্তি চায়না থেকে। চায়নাতে প্রথম ধরা পড়ে কবে? এই তারিখটা আসতে পারে পরীক্ষায়। এই তারিখটা কিন্তু অনেকেই ভুলে গেছে এখন। সেটা হচ্ছে 31শে ডিসেম্বর 2019। বুঝতে পেরেছেন? হ্যাঁ, ফার্মগেটে পড়িয়েছিলাম। ফার্মগেটে পড়ানো, ওই সময় পড়াচ্ছিলাম সাম্প্রতিক, অর্থাৎ ওই সময় এগুলো সাম্প্রতিকে ছিল। তো দেখেন এরপরে লিখেছি ওকে দোষারোপ করা হলেও, মানে চায়নাকে তো দোষারোপ করা হচ্ছে। আপনারা জানেন যে এই করোনা ইস্যুতে চায়নাকে যুক্তরাষ্ট্র দোষারোপ করেছে, অর্থাৎ এটা চায়না ইচ্ছাকৃতভাবে এটার মানে সংক্রমণ ঘটিয়েছে, এই দোষারোপ করেছে। আপনারা এটা তো জানেন। তো এখানে আমি বলেছি দোষারোপ করা হলেও শুধু বলে আরে না। কি বলে? ওরা বলে আরে না, আমরা এটা ঘটাইনি। আরে না, আরে না রে আমরা এরকম করলাম RNA, এটা তো সবাই জানেন। আচ্ছা, RNA ভাইরাস, তাহলে আরে না RNA মুখস্থ হয়ে গেল। তাহলে এটি প্রথম আবিষ্কার হয় 1960 সালে। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ এই যে করোনা ভাইরাস, এটা প্রথম আবিষ্কার হয় কত সালে? 1960 সালে। এর অর্থ নাকি আবার মুকুট। বলছি ইস, ভাবের জ্বালায় অস্থির। চিন্তা করেন, সারা পৃথিবী মানে ইয়া করে দিছে, এলোমেলো করে দিছে, তার অর্থ আবার মুকুট। এই মুকুট আমি কোথায় পরবো রে ভাই? উপরে পরবো না নিচে পরবো? এই মুকুট, এই মুকুটটা কি করব? এই করোনার এর অর্থ আবার বলে মুকুট। তাই করোনার অর্থ এই মুকুট, এই শব্দটিও কিন্তু পরীক্ষায় আসতে পারে। আবার কোন দেশি শব্দ বা এগুলো আসতে পারে, এত দরকার নেই। দেখেন পরে লিখেছি চীনের বাইরে প্রথম মারা যায় ফিলিপাইনে। তাহলে চীনের বাইরে প্রথম মারা যায়, চীনের বাইরে প্রথম মারা যায় হচ্ছে ফিলিপাইনে। হ্যাঁ, চীনের বাইরে করোনা ভাইরাস আক্রান্ত, করোনা ভাইরাসে মারা যায় কোথায়? ফিলিপাইনে। ওই ফিলিপাইনে যে মারা যায় সে একটা চাইনিজ, এই জন্য লিখছি এটাই নিয়তি। ছড়াইছিস তোরা, ওই ফিলিপাইনেও যে মারা গেছে সেও চাইনিজ। তাহলে মাই ডিয়ার, এটা আবিষ্কার হয় কত সালে? 1960 সালে। চীনের বাইরে প্রথম মারা যায় কোন দেশে? ফিলিপাইনে, ওটাও একটা চাইনিজ। আর দক্ষিণ এশিয়ার কথা কি বলবো, প্রথমে ছড়ায় নেপালে, আর প্রথম মারা যায় ওই ভারতে, মেসোতো ভাইগো দেশে। বুঝতে পেরেছেন? প্রথম কোথায় ছড়ায়? নেপালে। আর প্রথম মারা যায় কোথায়? ভারতে। আর ভুটানের কথা কি বলবো, মরেই নাই এই পর্যন্ত। অর্থাৎ আসতে পারে দক্ষিণ এশিয়ার কোন দেশে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি? ভুটান। এই কথাটা আমরা অবশ্যই মনে রাখব। তবে এই ভাইরাসে মানুষ থেকে শুরু করে অমানুষ, প্রেসিডেন্ট পর্যন্ত ছাড় দেয়।
অর্থাৎ মানুষ অমানুষ থেকে শুরু করে প্রেসিডেন্ট পর্যন্ত মারা গেছে। আপনারা জানেন প্রথম প্রেসিডেন্ট যিনি মারা যায় তিনি হচ্ছেন বুরুন্ডির পিয়েরো এনকুরুনজিজা। পিয়েরে এন, একটু কঠিন নাম কিন্তু মনে থাকবে, আজকে ক্লাস করার পরে মনে থাকবে। কুরুনজিজা, পিয়েরে এনকুরুনজিজা, এই হলো বুরুন্ডির প্রেসিডেন্ট। এই ধরনের প্রশ্ন কিন্তু আসতেই পারে পরীক্ষায়। করোনা ভাইরাসে কোন দেশের প্রেসিডেন্ট প্রথম মারা যায়? বুরুন্ডির প্রেসিডেন্ট মারা যায়, তার নাম কি? তার নাম হচ্ছে পিয়েরে এনকুরুনজিজা। আপনাকে এটা মনে রাখতে হবে। বিষয়টা ভয়ঙ্কর, আসলেই তো ভয়ঙ্কর। এই করোনা বিষয়টা আসলেই ভয়ঙ্কর। আর যেহেতু এটা স্বাস্থ্যের ব্যাপার, সেহেতু ওয়ার্ল্ড, অনেকেই বলে হাজব্যান্ড অর্গানাইজেশন, কিন্তু আমি আন্তর্জাতিক পড়াই, আমি তো তা বলতে পারবো না। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং গ্যাভি, এটার উদাহরণ অনেকে মজা করে গাভি বলে, আসলে গ্যাভি, এটা এরকম গ্যাভি, হ্যাঁ গ্যাভি, এটা আসলে গাভি বললে যেন কেমন লাগে আর কি, ঠিক আছে। গ্যাভি অর্থাৎ দ্য গ্লোবাল ভ্যাকসিন সামিট, অর্থাৎ এখানে এই 4 জুন 2020 লন্ডনে এই সম্মেলনের আয়োজন করেছিল। এই তারিখটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যারা বেসিক জিকে, প্রবাহ বেসিক জিকে নিয়েছেন, এই গ্যাভি সম্পর্কে, হু সম্পর্কে আরো যে প্রতিষ্ঠান রিলেটেড আছে বিস্তারিত লেখা আছে, আপনারা একটু পড়বেন এই জায়গাটা। তো 4 জুন 2020 লন্ডনে, 4 জুন 2020 লন্ডনে এই সামিট অনুষ্ঠিত হয়। আপনারা বইটার নাম যেহেতু বলে ফেলছি, একবার দেখাই। এই যে বেসিক জিকে, প্রবাহ বেসিক জিকে, অলরেডি যারা চাকরি প্রত্যাশী তাদের হৃদয়ে এটা জায়গা করে নিয়েছে, আপনারা এটা দেখতে পারেন, ঠিক আছে। তাহলে দেখেন, আপনাকে এটা মনে রাখতে হবে। এরপরে বলতেছি, প্রিয়তমাকে বলতেছি, সব কিছুরই তো সমাধান হবে, তাই না? রাশিয়ার গ্রাম কোভিড ভ্যাক, অর্থাৎ রাশিয়া প্রথম যেটা স্বীকৃতি দিল সেটার নাম কি? এটা এত ইম্পর্টেন্ট না, আমি বলে দিচ্ছি কোনটা ইম্পর্টেন্ট না। গ্রাম কোভিড ভ্যাক, রাশিয়া যেটা, অর্থাৎ স্পুটনিক ভি। তাহলে এই ভ্যাকসিন প্রথম অনুমোদন পেয়েছিল, যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রথম অনুমোদন দিয়েছে মার্কিন ওষুধ। এই যে দুইটা প্রতিষ্ঠান, এই দুইটা প্রতিষ্ঠান আপনি অবশ্যই মনে রাখতে হবে, ফাইজার এবং বায়োনটেক। অর্থাৎ ফাইজার, আসতেই পারে যে ফাইজার কোন দেশে হচ্ছে জানেন, আপনাকে একটা চমৎকার ভাবে উত্তর দিতে হবে। আচ্ছা, ওকে, তাহলে খেয়াল করেন, এই দুইটা কোম্পানির নাম আপনাকে মনে রাখতে হবে। এরা কি করলো? এই স্বাস্থ্য সংস্থা, এদের যে টোজিনারান, এটা খুবই ইম্পর্টেন্ট একটা, এটা আপনাকে মনে রাখতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেটার অনুমোদন দিয়েছে, এটার নাম একটু মনে রাখবেন, টোজিনামেরান। এই টোজিনামেরানকে প্রথম এটার অনুমোদন দেওয়া হলো, ঠিক আছে, বুঝতে পেরেছেন? তো একটু খেয়াল রাখবেন, এদিকে একটু খেয়াল রাখবেন, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস, ইম্পর্টেন্ট একটা বিষয়, যেটা প্রথম, অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যেটাকে প্রথম অনুমোদন দিল, অর্থাৎ যুক্তরাষ্ট্রের ফাইজার আর জার্মানির বায়োনটেকের যে টোজিনামেরান, এই টোজিনামেরানকে প্রথম এটার অনুমোদন দেয়। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বুঝতে পেরেছেন? অবশ্যই গ্যাভি গুরুত্বপূর্ণ। কে প্রশ্ন করেছেন? একজন প্রশ্ন করেছেন, অবশ্যই গ্যাভি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এবার আসেন, তাহলে দেখেন আমরা শেষ পর্যায়ে চলে আসছি, করে অন্যদিকে যাব। তো লিখেছি ভ্যাকসিনকে আর জানিয়ে খুবই ব্যস্ত আছে বিশ্বের বৃহত্তম ভ্যাকসিন প্রতিষ্ঠান ভারতের সিরাম ইনস্টিটিউট, এটাও কিন্তু আসতে পারে। বিশ্বের সবচেয়ে বৃহৎ প্রতিষ্ঠান
ভ্যাকসিনের প্রতিষ্ঠান সেটা হচ্ছে সিরাম ইনস্টিটিউট। সিরাম, এই যে আপনারা বাচ্চাদেরকে যে টিকাগুলো দেন, এই টিকাগুলোও কিন্তু সিরাম ইনস্টিটিউট থেকে আসে। বাচ্চাদেরকে যে বিভিন্ন টিকাগুলো দেন না, এই টিকাগুলোও কিন্তু সিরাম ইনস্টিটিউট থেকে আসে। এই সিরাম ইনস্টিটিউট হচ্ছে বৃহত্তম ভ্যাকসিন প্রস্তুতকারী প্রতিষ্ঠান। এটা ভারতের পুনেতে অবস্থিত। আবার এখানে আমি লিখেছি, সে দৌড়ে পিছিয়ে নেই বাংলাদেশের গ্লোব ফার্মাসিউটিক্যালস। আপনারা জানেন গ্লোব ফার্মাসিউটিক্যালস নামে একটা প্রতিষ্ঠান আছে। এই গ্লোব ফার্মাসিউটিক্যালস আপনারা দেখেছেন যে এখনো কি সাউন্ড ডাবল শোনা যাচ্ছে? একটা মানে অনলাইনে একটা কল দিয়ে, মেসেঞ্জারে একটা কল দিয়ে সব এলোমেলো হয়ে গেছে। আমি যে ক্যামেরা দিয়ে কথা বলছি ওটা একটা কল আসছে, এই জন্য এলোমেলো হয়ে গেছে। এখন কি ক্লিয়ার শোনা যাচ্ছে মাহমুদুল? এখন ক্লিয়ার কিনা? তাহলে আমি রিপিট করব, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, রিপিট করব। এখন রিপিট শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানান। এখন ঠিক আছে কিনা একটু জানান। এখন ঠিক আছে কিনা একটু জানান। এখন ঠিক আছে? আটকে গেছিল, এখন ঠিক আছে কিনা? এখন ঠিক আছে কিনা দেখি। থাকে কেটে আসে কেন? হ্যাঁ, এখন ঠিক আছে। আচ্ছা, যেখানে আপনারা শুনতে পারেন নাই সেটা আমি আপনাদেরকে বলি। সবকিছুরই তো সমাধান হবে, তাই না? রাশিয়ার গ্রাম স্পুটনিক ভি ভ্যাকসিন প্রথম অনুমোদন পেয়েছিল, কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই অনুমোদন দেয় যুক্তরাষ্ট্রের ফাইজার আর জার্মানির বায়োনটেকের যেটির কথা আমি লিখেছিলাম সেটা হচ্ছে টোজিনাবেরান। এই টোজিনাবেরানকে প্রথম স্বীকৃতি দেওয়া হয়। আর বাংলাদেশের আপনারা জানেন যে 11তম দেশ হিসেবে বায়োটেক, 11তম দেশ হিসেবে আপনারা জানেন যে গ্লোব ফার্মাসিউটিক্যালস সে এই ভ্যাকসিন আবিষ্কারের ঘোষণা দিয়েছে। তাহলে গ্লোব ফার্মাসিউটিক্যালসকে মোটামুটি আমরা চিনি, কারণ আমরা মোটামুটি করোনার সময় তাদের অ্যাক্টিভিটিস দেখেছি। আচ্ছা, গুরুত্বপূর্ণ একটা তারিখ, এই তারিখটা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। 5 জানুয়ারি 2021, 5 জানুয়ারি 2021 আমাদের যে ঔষধ প্রশাসন রয়েছে তারা ভ্যাকসিন আমদানি ও জরুরি ব্যবহারের উপরে অর্থাৎ অনুমোদন দিয়েছে। অর্থাৎ আসতে পারে যে বাংলাদেশের ঔষধ প্রশাসন ভ্যাকসিন আমদানির অনুমোদন কবে দেয়? 5 জানুয়ারি 2021। যাই হোক, চিঠি শেষ। অর্থাৎ করোনা নিয়ে এই আলোচনাগুলো ছিল। কি লিখেছেন স্যার কাইন্ডলি রিপিট করেন? হ্যাঁ, রিপিট করেছি। কথা আটকে যায়, এখন তো ঠিক আছে, কথা তো আটকে যাওয়ার কিছু নেই। প্রিয়তমার চিঠি শেষ। আশা করি এখন প্রায় প্রিয়তমা বিভিন্ন জনের কাছে চিঠি পাবেন। পিকে জব ক্লাবে চোখ রাখেন, বিভিন্ন চিঠি পাবেন। আর ওই চিঠি একবার টানা পড়ার পর আপনারা কোনো জায়গায় আটকে যাবে না। আমরা এখন সীমান্ত বিরোধ করব ভারত নেপাল। এখন কমেন্টস করেন ঠিক শুনতে পাচ্ছেন কিনা? সীমান্ত বিরোধ। ভারত নেপাল সীমান্ত বিরোধ, ভারত নেপাল। এখন শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্টস করেন। আরো মজার মজার টপিকস আছে, শুধু করোনা দিয়ে কি ক্লাস শেষ করব নাকি? আরো কয়েকটা টপিকস আছে আজকে শেষ করব। আমরা ক্রাইসিস দিয়ে শুরু করছি, ক্রাইসিসের উপর 2টা ক্লাস হবে। আচ্ছা, সীমান্ত বিরোধ। তো আপনারা জানেন যে নেপাল ছোট্ট একটা রাষ্ট্র, আর অনেকটাই ভারতের আনুগত্য স্বীকার করে সব সময়ের জন্য, এবং প্রত্যক্ষভাবে ভারত দ্বারা ডমিনেট, অর্থাৎ ভারত দ্বারা প্রভাবিত একটা রাষ্ট্র হচ্ছে এই নেপাল। এটা আপনারা জানেন। কিন্তু হঠাৎ করেই আপনারা দেখলেন যে নেপাল নতুন করে ম্যাপ আপডেট বিল ঘোষণা করলো এবং ভারতকে তোয়াক্কা করলো না। ভারতকে উপেক্ষা না করেই নেপাল এই ম্যাপ আপডেট
করলো এবং যে জায়গা অর্থাৎ যে জায়গা বিরোধপূর্ণ সেই জায়গাকে নেপাল তার মধ্যে অংশ করেই এই ম্যাপ আপডেট বিলটা প্রকাশ করলো। আপনাকেই দেখা যায় না, কি বলেন? এই যে আমি এই যে দেখা যাচ্ছে, কি বলে? এখন ব্যাপারটা আসলে কি দেখেন, নেপালের সাথে ভারতের একটু অন্তর্দ্বন্দ্ব তৈরি হয়েছে। যেমন ভারত ডমিনেট করে, ঠিক আছে, সবসময় দুর্বল রাষ্ট্রকে সবল রাষ্ট্র তো ডমিনেট করে, যেটা স্যাটেলাইট স্টেট আমরা বলি। তো আপনারা জানেন 2015 সালে নেপালে ভয়াবহ ভূমিকম্প হয়েছিল। এই সময় কিন্তু ভারত যে খাবার পাঠিয়েছিল সেই খাবার কিন্তু ছিল পচা খাবার, নষ্ট খাবার, অর্থাৎ পরিত্যক্ত খাবার পাঠিয়েছিল নেপালের জন্য। এবং নেপালের এই অসহনীয় ঘটনায় বা এই মানে খারাপ পরিস্থিতিতে ভারত নেপালকে কিন্তু গুরুত্ব দেয় নেই, যার কারণেই কিন্তু নেপালের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় ভারতের প্রতি। এবং যখন ভারতের মতো একটা বৃহৎ রাষ্ট্রের প্রতি ক্ষোভ সৃষ্টি হয়েছে, ঠিক তখন ভারতের সাথে তো নেপাল সরাসরি দ্বন্দ্বে যেতে পারবে না, এটা সম্ভব না। তখন নেপাল বিকল্প একটা শক্তি খোঁজা শুরু করলো। আর বিকল্প শক্তি আপনারা জানেন, ভারতের সাথে চীনের দ্বন্দ্ব রয়েছে, চীনকে পাশে পেয়ে গেল নেপাল। এই কারণেই নেপালের কিছু অর্থাৎ যে জায়গাগুলো, এর মধ্যে হচ্ছে কালাপানি, লিপুলেক, কালাপানি, লিপুলেক, সুস্তা, লিম্পোধোয়া, এই যে জায়গাগুলো, এগুলো নিয়ে বিরোধ ছিল। আমি যদি এই বিরোধের কথা বলি, যে যখন এখানে ব্রিটিশরা ছিল তখন নেপালের সাথে ব্রিটিশদের একটা চুক্তি হয়েছিল। অর্থাৎ নেপাল এবং ব্রিটিশদের মধ্যে যে চুক্তিটা হয়, অর্থাৎ ব্রিটিশ মানে ভারত তো তখন ব্রিটিশ ছিল, এই যে একটা চুক্তি হয়, ইস্ট ইন্ডিয়া কোম্পানি অর্থাৎ ব্রিটিশ যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল তাদের সাথে নেপালের একটা চুক্তি হয়। এই চুক্তির নাম হলো সুগাউলি বা সাগাউলি, সুগাউলি বা সাগাউলি চুক্তি। এই চুক্তির মাধ্যমে এই নেপাল এবং ভারতের অর্থাৎ এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং নেপালের মধ্যে সীমানা নির্ধারণ করা হয়। আর এই সীমানা নির্ধারণ করার সময় মহাকালী নদী, মহাখালী কিন্তু না, মহাকালী, মহাকালী, মহাখালী না কিন্তু মহাকালী। আবার কেউ নোয়াখালী ভাবেন না, যারা নোয়াখালীর আছে তারা আবার নোয়াখালী ভাববে। মহাকালী নদী এটাকে সীমান্ত ধরেন, এই হলো মহাকালী নদী, তাহলে এটা হলো ভারতের সীমান্ত, এই পর্যন্ত ভারত, এখানে নেপাল, দ্বন্দ্বটা এখানেই। তাহলে আপনাকে মনে রাখতে হবে এই জায়গাটা, আপনাকে এই জায়গাটা কিছুটা মনে রাখতে হবে। সেটি হচ্ছে যে নেপাল এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে যে চুক্তি হয়েছিল সেই চুক্তির নাম কি, এটা আপনাকে মনে রাখতে হবে। লিখে দিয়েছি, আশা করি পারবেন। তাহলে এই যে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেগুলো আপনাদেরকে আমি লিখাই দিই। যে দেখেন কতগুলো তারিখ আছে এই ম্যাপ আপডেট বিল নিয়ে নেপালে, সবগুলো তারিখ আপনি মনে রাখতে পারবেন না। আমি তারিখগুলো আগে বলি আপনাকে। যেমন 20 মে 2020 আনুষ্ঠানিকভাবে একটা মানচিত্র প্রকাশ করে নেপাল। অর্থাৎ নেপাল কি করে মানচিত্র প্রকাশ করে, মানচিত্র প্রকাশ। তাহলে 20 মে একটা তারিখ। 31 মে 2020 ম্যাপ আপডেট বিল আইনসভায় উত্থাপন হয়, আইনসভায় উত্থাপন। এরপরে 13 জুন 2020 এটা নিম্নকক্ষে অর্থাৎ হাউস অফ রিপ্রেজেন্টেটিভস এ উত্থাপন। 18 জুন 2020 এটা ন্যাশনাল অ্যাসেম্বলি অর্থাৎ উচ্চ কক্ষে, অর্থাৎ ন্যাশনাল অ্যাসেম্বলি, ন্যাশনাল অ্যাসেম্বলি, এই ন্যাশনাল অ্যাসেম্বলিতে উত্থাপন হয়।
এবং এখানে এটা পাস হয়, এখানে এটা পাস হয়। বুঝতে পেরেছেন? এই চুক্তির নাম জিজ্ঞাসা করেছেন, চুক্তির নাম কিন্তু আগেই লিখে দিয়েছি, সুগাউলি বা সাগাউলি। সুগাউলি। যারা আমাকে বিশ্বাস করেন বা ইয়ে করতে চান, কথা মানতে চান, তারা আমি সাম্প্রতিক যা পড়াবো বাইরে এক লাইনও করেন না, দরকার নেই। আমি কম পড়াবো না এবং ইম্পর্টেন্ট গুলো পড়াবো, আপনার কমন আসবে। তাহলে দেখেন এখানে অনেকগুলো তারিখ আছে, ম্যাপ আপডেট বিল উত্থাপন, তারপর হচ্ছে মানচিত্র প্রকাশ, তারপরে নিম্ন কক্ষে উত্থাপন, উচ্চ কক্ষে উত্থাপন, অনেকগুলো বিষয় কিন্তু এখানে কাজ করতেছে। তো একটা তারিখ গুরুত্বপূর্ণ, সেটা হলো 20 মে 2020 নেপাল মানচিত্র প্রকাশ করে। আর একটা তারিখ গুরুত্বপূর্ণ, যেটা হলো 18 জুন 2020 উচ্চ কক্ষে অর্থাৎ ন্যাশনাল অ্যাসেম্বলিতে এটা প্রকাশ করে। তাহলে এই দুইটা তারিখ গুরুত্বপূর্ণ, একটা 20 মে 2020 আর একটা 18 জুন 2020। এই দুইটা তারিখ আপনাকে মনে রাখতে হবে, এইটা দুইটা তারিখটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তো এই হলো। এখন দেখেন ভারত আর নেপালের এই দ্বন্দ্ব নিয়ে অনেক আলোচনা করা যাবে। আপনারা তো রিটেন ক্যান্ডিডেট না, রিটেনের মতো করে আলোচনা করার সুযোগ নাই, এখানে প্রয়োজনও নাই। যদি সৃষ্টিকর্তা আপনাকে রিটেনে আনে আর আপনি যদি এখানে ক্লাস দেখেন, তাহলে আশা করি পাবেন এইগুলো নিয়ে। ভারত নেপাল সীমান্ত বিরোধ, চীনের সাথে বিরোধ, অর্থাৎ এই জায়গাগুলো আপনারা পাবেন। তাহলে দেখেন, খেয়াল করেন, আমরা মোটামুটিভাবে নেপালের সাথে যে দ্বন্দ্বটা সেটা কিন্তু আমরা শেষ করলাম। এবার ভারতের সাথে পাকিস্তানের যে দ্বন্দ্ব কাশ্মীর নিয়ে, অর্থাৎ কাশ্মীর ইস্যু, এটা কিন্তু ইম্পর্টেন্ট। কারণ যখন 41তম বিসিএস হওয়ার কথা ছিল, তখন গুরুত্বপূর্ণ সবচেয়ে হট টপিক ছিল কাশ্মীর ইস্যু, সবচেয়ে হট টপিক ছিল কাশ্মীর ইস্যু। তো কাশ্মীর ইস্যু থেকে কিন্তু প্রশ্ন হতেই পারে। অর্থাৎ 2020 সালে যখন এই 41তম বিসিএস পরীক্ষা হওয়ার কথা ছিল, তখন সবচেয়ে হট টপিক, সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক ছিল কাশ্মীর ইস্যু। অতএব কাশ্মীর ইস্যু আপনাকে পড়তে হবে। তো এই কাশ্মীর নিয়ে আমি ইতিহাস ভিত্তিক যে আলোচনা, এটা করব না, এটা রেগুলার ক্লাসে আপনাদের সাথে আলোচনা করেছি, প্রাইভেট ব্যাচে আলোচনা করেছি, সেই হরি সিং বা তার আগের থেকে কথা বলেছি, সেগুলি নিয়ে আপনাদের সাথে কথা বলবো না। সাম্প্রতিক যে তথ্য সেগুলি নিয়ে কথা বলবো। যেমন বলবো 370 নং, এই কথাটা আপনারা অনেকবার শুনেছেন, যতবারই শুনেন আপনার মাথায় 370 নং সেভ করেন। কারণ এই 370 নং ধারা মোতাবেক 23 জানুয়ারি 1957 সালে, অর্থাৎ 1957 সালে জানুয়ারি কাশ্মীরকে ভারতের একটা অবিচ্ছেদ্য অংশ হিসেবে ঘোষণা করা হয়। যদিও কাশ্মীরের জনগণের এখানে আপত্তি ছিল, কিন্তু এটাকে ভারতেরই একটা অংশ, অবিচ্ছেদ্য মানে হচ্ছে ভারতের বাইরের না, কাশ্মীরকে ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসেবে ঘোষণা করা হয় এবং বিশেষ রাজ্যর মর্যাদা প্রদান করা হয়। আর সংবিধানের 370 নং অনুচ্ছেদ, এই 370 নং অনুচ্ছেদে কাশ্মীরকে অনেক সুযোগ সুবিধা দেওয়া হয়, আপনারা জানেন। 40তম বিসিএস পরীক্ষায় এই কাশ্মীর থেকে প্রশ্ন আসছিল, অর্থাৎ সেই বালাকোটে যে ভারতের বিমান হামলা, অভিনন্দন যে বিমান হামলা করলো, তার আগে যে পুলওয়ামায় হত্যাকাণ্ড, অর্থাৎ জয়শী মোহাম্মদ, পাকিস্তানের যে নিষিদ্ধ জঙ্গি সংগঠন, সেই নিষিদ্ধ জঙ্গি সংগঠন কর্তৃক যে ভারতের 40 জন জওয়ান নিহত হয়, তারই প্রেক্ষিতে ভারতের অভিনন্দন, অর্থাৎ সে পাকিস্তানে যে বিমান হামলা চালায় কিন্তু সেখানে আটক হয় এবং অভিনন্দনকে মুক্তি দেওয়া হয়। এই পর্যন্ত ছিল 40তম বিসিএস এর তথ্য, কিন্তু 41তম বিসিএস এ এরপরে আরো তথ্য যোগ হয়েছে। সেই তথ্যগুলো আমি যেটা আপনাকে বলতে চাচ্ছি, যে 1957 সালের 23 জানুয়ারি আচ্ছা শোনেন, আপনারা যারা লিখতেছেন আমি বলি, এক হলো আমার বইয়ের পিডিএফ দিয়ে দিয়েছি এই গ্রুপে, দ্বিতীয় আমার কাছে যে আবার নতুন করে শীট তৈরি করেছি, এগুলো টাইপ চলছে, পিডিএফ করে গ্রুপে দিয়ে দিব, পিকে জব ক্লাবে দিয়ে দেবো, আপনারা দেখে দেখে একটু পড়ে নিতে পারবেন, একটা রিভিশন দিতে পারবেন। ঠিক আছে, টেনশন করার কোনো কারণ নেই। তাহলে একটু খেয়াল করি, কারণ লাইভ ক্লাস দীর্ঘ সময় হলে না
অনেকেই আছে টেনে টেনে তাকে দেখতে হবে, এই কথাটা ভালো করে বোঝে নাই, আবার শুনতে হবে। তো লাইভটা যদি দীর্ঘ সময়ের হয় সে আর এটা দেখে কমফোর্ট ফিল করবে না, বুঝতে পেরেছেন? তাহলে আপনারা জানেন যে এই যে 370 নং অনুচ্ছেদটা বাতিল করা হয়, এই বাতিলের তারিখটা গুরুত্বপূর্ণ। বাতিল করা হয় 5 আগস্ট 2019। এই বাতিল করা হয় কবে? বাতিল করা হয় 5 আগস্ট 2019। এই 370 নং অনুচ্ছেদ বাতিল করার ফলে এর ফলে যেটা ঘটে সেটা হলো 35-এর ক ধারা বাতিল হয়। অর্থাৎ এই 35-এর ক ধারা হচ্ছে সংশ্লিষ্ট, অর্থাৎ 370 নং ধারা বাতিল হওয়ার কারণে 35-এর এই 370 নং ধারা বাতিলের কারণে, অর্থাৎ এটা রিলেটেড 35-এর ক ধারা বাতিল হয়। এর ফলে কি হয়, অর্থাৎ এখানে একটা তারিখ আছে, তারিখটা যেমন 5 আগস্ট এটা ভারতের উচ্চকক্ষ এটা বাতিল করে, কিন্তু আরেকটা তারিখ আছে এটা কার্যকর হয় 31শে অক্টোবর 2019। অর্থাৎ এই কাশ্মীর, জম্মু ও কাশ্মীরকে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়, দুইটি অঞ্চলে পৃথক করে, জম্মু ও কাশ্মীর একটা, আর একটা হচ্ছে লাদাখ। এই দুইটা নামে, অর্থাৎ ভারতের জম্মু ও কাশ্মীর ও লাদাখ এই দুইটি অঞ্চলে পৃথক করা হয়। এর ফলে দেখেন ভারতের রাজ্য সংখ্যা ছিল 29টি, অর্থাৎ কাশ্মীরের এই বিশেষ মর্যাদা বাতিলের আগ পর্যন্ত। আর এই কাশ্মীরের রাজ্যের মর্যাদা বাতিল হলে, অর্থাৎ মাইনাস কাশ্মীর, তাহলে একটা বাদ গেল, তাহলে ভারতের রাজ্য, বর্তমান ভারতের রাজ্য কয়টা? বর্তমান রাজ্য 28টি। তাহলে বর্তমান রাজ্য কয়টি? বর্তমান রাজ্য হচ্ছে 28টি। তাহলে কি হলো, ফলাফল কি ঘটতেছে একটু দেখেন। 31শে অক্টোবর 2019 থেকে এটা কার্যকর হয়, অর্থাৎ ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলে এটি পরিণত হয়। তবে এই 31শে অক্টোবর এটা মধ্যরাতে ঘটে, যেহেতু মধ্যরাতে ঘটে সেই ক্ষেত্রে আমরা এটাকে 1 নভেম্বরও বলতে পারি। অর্থাৎ 31শে, আমরা যেমন বলি যে এই যে আমাদের স্বাধীনতার ঘোষণা রাত 12:30টার সময়, 25শে মার্চ মধ্যরাত, 26শে মার্চ প্রথম প্রহরে, এটা বলি এরকমটাই। তাহলে দেখেন এটা কার্যকর হলো। এর ফলে কি হলো? এর ফলে এই যে রাজ্য 29টা থেকে 28টি হয়ে গেল। এখন এই ঘটনা ঘটার আগে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল ছিল 60টি। কেন্দ্রশাসিত অঞ্চল ছিল 7টি। তাহলে এখন দুইটা যোগ হওয়ার কথা, দুইটা যোগ হলে 9টি হওয়ার কথা, কিন্তু না, এর আগে একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনাটা আপনাকে একটু মনে রাখতে হবে। আসলে দুইটা যোগ হয়েছে কিন্তু একটা আবার মাইনাস হয়ে গেছে। এই কারণে ভারতের বর্তমান কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে 8টি। তাহলে রাজ্য হচ্ছে 28টি আর কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে অঞ্চল হচ্ছে 8টি। কি কারণে এটা ঘটলো এটা একটু আপনাকে লিখে দিচ্ছি, লেখেন। দেখেন 26শে জানুয়ারি, একটু লিখে নেন, 26শে জানুয়ারি অর্থাৎ 26শে জানুয়ারি 2019 26শে জানুয়ারি 2019 এখানে দাদরা এটা একটা কেন্দ্রশাসিত অঞ্চল, হ্যাঁ, দাদরা ও নগর হাভেলি, আরেকটা কেন্দ্রশাসিত অঞ্চল যার নাম ছিল দমন ও দিউ। এই দুইটা কেন্দ্রশাসিত অঞ্চল 26শে জানুয়ারি 2019 এটাকে একটা অঞ্চলে পরিণত করা হয়। এই কারণে এখানে দুইটা যোগ হলেও কাশ্মীর ও লাদাখ, জম্মু কাশ্মীর ও লাদাখ দুইটি যোগ হলেও এই দুইটি একীভূত হওয়াতে একটি বাদ হলো। এই কারণে কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে 8টি। আই রিপিট, কি লিখছেন? হ্যাঁ, নিচে লিখলে বেশি মনে থাকে, টেনে টেনে লিখবেন, সমস্যা নেই। দেখেন তাহলে আমরা খেয়াল করলাম
রাজ্য 28টি, কেন্দ্রশাসিত অঞ্চল 8টি। কেন হয়েছে সে ব্যাখ্যা আপনাদেরকে দিয়েছি। দাদরা ও নগর হাভেলি, দমন ও দিউ, 26শে জানুয়ারি 2019, মনে রাখবেন। ও 26শে জানুয়ারি 2020, সরি এটা 19 লিখে ফেলছে, হ্যাঁ ওকে 20, ওকে। দেখেন তাহলে এই হলো কাশ্মীর নিয়ে আলোচনা। তো এর পাশাপাশি ভারতে আরেকটা দ্বন্দ্ব, আমরা ক্রাইসিস নিয়ে আলোচনা করতেছি। তো এই যে ক্রাইসিসের মধ্যে আরো আমরা যাবো, এই যে দেখেন সেদিন হঠাৎ করে যুক্তরাষ্ট্র সিরিয়ায় আবার বিমান হামলা করলো। অর্থাৎ এই যে মানে এই যে যুক্তরাষ্ট্রের যে নীতি, মানে যেই ঘুরে ফিরে যেই আসুক না কেন, অর্থাৎ জো বাইডেনের প্রথম আক্রমণ, এই বিষয়গুলো থাকবে। তারপরে ট্রাম্পের অভিশংসন তো হয় নাই, কার্যকর হয় নাই, সামান্য একটু আলোচনা করা যেতে পারে। রোহিঙ্গা ইস্যু আছে, ভাষাঞ্চলে রোহিঙ্গারা কবে যায় এই ভাষাঞ্চল নিয়ে আলোচনা আছে। তারপরে হচ্ছে আজারবাইজান আর্মেনিয়া, এটা তো পড়াইতেছিলাম কিন্তু হঠাৎ করে 42-এ চলে আসছে, হুবহু কমন পড়ছে। তারপরে আজারবাইজান আর্মেনিয়া নিয়ে কিছু কথা বলাই যেতে পারে। তো আজকে আরো 3টা বিষয় নিয়ে কথা বলবো খুব সংক্ষেপে। আসেন আরো 3টা বিষয় নিয়ে কথা বলে শেষ করব। আর ক্রাইসিসের উপরে আর একটা দিন ক্লাস নিতে পারি। আমরা আজকে নেগেটিভ বিষয়গুলোর উপর ক্লাস দিচ্ছি, এরপরে পজিটিভ বিষয়গুলোর উপরে ক্লাস নিব, ঠিক আছে? এবং দেখবেন আপনি মিলিয়ে নিন, 41তম বিসিএস পরীক্ষা দিয়ে মিলিয়ে নিন কমন পড়ে কিনা, একটু দেখেন, ঠিক আছে? আমরা এখন আলোচনা করব, সোজা সাপটা চলে যাব ক্যাপ, অন্য কোনো আলোচনা যাব না। এটার পূর্ণরূপ আপনাকে মনে রাখতে হবে, সিটিজেন অ্যামেন্ডমেন্ট বিল। এটা আপনাকে মনে রাখতে হবে, এটি একটা নাগরিক সংশোধনী বিল। পরীক্ষায় আসতে পারে ক্যাপ কি, অপশনে থাকবে নাগরিক সংশোধনী বিল। বুঝতে পেরেছেন? ক্যাপ, সিটিজেন অ্যামেন্ডমেন্ট বিল। শোনেন, আমি প্রাইভেট ব্যাচের লাইভ মানে ভিডিও দীর্ঘদিন ডিলিট করি না, কারণ আমি এগুলো আসলে বিলিভ করি না যে আমার ক্লাস চুরি হয়ে অনেক কিছু হয়ে যাবে। এগুলো আমি বিলিভ করি না। অনেকেই ভাবে তার ক্লাস চুরি হয়ে এই হবে সেই হবে, এগুলো নিয়ে ভাবার সময় নেই। আপনার ক্লাস যখন চুরি হবে তখন বুঝবেন যে আপনি কিছু ঘটাইছেন, কিছু একটা হচ্ছে। আর আপনি টাকা দিয়ে ভর্তি হয়েছেন, ক্লাসটা যদি আপনার কাছে থাকলে উপকৃত হয়, উপকার হয়, কেন আমি রাখবো না বলেন? আপনি টেনে টেনে বারবার দেখবেন, 100 বার দেখবেন, 1000 বার দেখবেন, আমাকেই তো দেখবেন। আর কি এসে আর আনন্দ কিসে থাকে? আমাকে না, আমার ক্লাস দেখবেন আর কি, এটাই আনন্দে। অতএব এগুলো ডিলিট হবে না, টেনশন করার কোনো দরকার নাই। তাহলে প্রথম প্রশ্ন আসতে পারে ক্যাপ কি? এটা একটা নাগরিকত্ব সংশোধনী বিল। বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান, এই 6টি, এই 3টা দেশ কি কি? বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান, এই 3টা দেশ থেকে 6টা ধর্মাবলম্বী। কয়টা? 6টা ধর্মাবলম্বী। এই 6টা ধর্মাবলম্বীর মধ্যে, হ্যাঁ, ক্যাপ সম্পর্কে আমিও অনেক পড়াইতাম সবাই, ঠিক আছে? আমি নিজেও এখন মানে ক্যাপ পুরান হয়ে গেছে আমার কাছে। হিন্দু, বৌদ্ধ, পার্সি, জৈন, খ্রিস্টান আর শিখ, এই 6টা ধর্মাবলম্বী। হিন্দু, বৌদ্ধ, পার্সি, জৈন, খ্রিস্টান, শিখ, এদের নাগরিকত্ব দেওয়ার জন্য যে নাগরিকত্ব সংশোধনী বিল ভারতে উত্থাপন হয় সেটার নাম হচ্ছে ক্যাপ। তাহলে আপনাকে মনে রাখতে হবে প্রথমে কি, ক্লাসগুলো রাখবো, ক্লাস ডিলিট হবে না, টেনশন করার কোনো দরকার নেই। পিকে জব ক্লাবে কোনো ক্লাস ডিলিট করা হয় না, ঠিক আছে? পিকে জব ক্লাবে থাকেন, বেশি বেশি শেয়ার দেন, বেশি বেশি স্টুডেন্ট আসুক। এখানে কোনো কিছু ডিলিট করা হয় না, সব কিছু আপনাদের জন্য এখানে রেখে দেওয়া হবে, টেনশন করার কোনো কারণ নেই। আপনারা শুধু সহযোগিতা করেন, এই সপ্তাহের মধ্যে 20,000 হয়ে যাক মেম্বার, সবাই মিলে চেষ্টা করলে হয়ে যাবে। 20,000 হয়ে যাক। দেখেন আমিও কি মানে স্পিডে শ্রম দেওয়া শুরু করি, আমাকেও তো মোটিভেট হইতে হবে, তাই না?
তাহলে আসতে পারে যে কয়টা ধর্মাবলম্বীকে নাগরিকত্ব দেওয়ার জন্য ক্যাপ এই বিলটি পাস হয়। আপনি দিবেন 6টা, অর্থাৎ অমুসলিম, এখানে মুসলিম নাই। তো বিল পাস হয় কবে? এই বিলটা পাস হয় 9 ডিসেম্বর 2019। আপনাকে মনে রাখতে হবে না তারিখ, আমি এমনি দিলাম 9 ডিসেম্বর 2019, এটা লোকসভায় হয়। আর 11 ডিসেম্বর 2019 এটা উচ্চকক্ষ রাজ্যসভায় হয়। অর্থাৎ লোকসভায় হয় 9 ডিসেম্বর আর 11 ডিসেম্বর হয় রাজ্যসভায়। যা খুব গুরুত্বপূর্ণ না, ওই দুইটা লাইন গুরুত্বপূর্ণ। ক্যাপ কি? ক্যাপ হচ্ছে ভারতের নাগরিকত্ব সংশোধনী বিল। আরেকটা কি? আরেকটা হচ্ছে কয়টা ধর্মাবলম্বীদের জন্য এটি গঠন করা হয়? 6টা ধর্মাবলম্বীদের জন্য এটি গঠন করা হয়। এই দুইটা লাইন আপনারা খুব গুরুত্ব দিয়ে মনে রাখবেন। আরেকটা আছে সিএএ। সিএএ হলো সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এটা একটা নাগরিকত্ব সংশোধনী আইন। দেখেন, আগেরটা হলো নাগরিকত্ব সংশোধনী বিল, একটা বিল পাস হয়েছে, সেটা ক্যাপ। আর এটা হচ্ছে একটা নাগরিকত্ব সংশোধনী আইন। এই দুইটা বিষয় আপনারা এলোমেলো করে বসতে পারেন। রাষ্ট্রপতি স্বাক্ষরের মধ্য দিয়ে এই বিলটা, এই তারিখটা আপনাকে মনে রাখতে হবে। এটা আইনে পরিণত হয় 12 ডিসেম্বর 2019। আর এটা হচ্ছে কার্যকর হয় 5 জানুয়ারি 2020। দেখেন, এই লাইনটা মনে রাখতে হবে। অর্থাৎ সিএএ কার্যকর হয় কবে? 5 জানুয়ারি 2020। আর এরপর থেকেই আপনারা জানেন যে এই বিষয়গুলো নিয়ে আন্দোলন চলছিল ভারতে। এরপরে তো করোনা, করোনার সব আন্দোলন কিন্তু ঠেকিয়ে দিয়েছে। বুঝতে পেরেছেন? সব আন্দোলন ঠেকিয়ে দিয়েছে। এই বন্ধুদেরকে শেয়ার দেন, বন্ধুদেরকে অ্যাড দেন। এই কয়েকদিনের মধ্যে সাম্প্রতিক এবং সাজেশন আপনাদেরকে গুছিয়ে দিব। বিলিভ করেন আর না করেন, একটু সাথে থাকেন, দেখেন। না হলে গ্রুপ থেকে বের হয়ে যান, গ্রুপ থেকে লিভ নিন। এই গ্রুপে কোনো ফেক আইডি ইউজ হয় না। বাজারে সব গ্রুপে ফেক আইডি ইউজ হয়। আপনাকে নক দিবে, প্রচুর ফেক আইডি ইউজ করে আপনাকে মোটিভেট করে নানানভাবে। এই গ্রুপে কোনো ফেক আইডি নেই। বুঝতে পেরেছেন? তো দেখেন, এগুলো মনে রাখতে হবে। একটু একটু দিচ্ছি। আর আজারবাইজান ও আর্মেনিয়া ইস্যু নিয়ে এই যে 42তম ডক্টরদের পরীক্ষায় আসছে যে সম্প্রতি তাদের মধ্যে কি নিয়ে দ্বন্দ্ব হয়। তো নাগানো কারাবাখ নিয়ে দ্বন্দ্ব হয়। যেহেতু 42-এ প্রশ্ন আসছে, এই প্রশ্নের 41-এ হয়তো বা আসবে না। আর আসলেও সমস্যা নাই, আসলে তো আপনি পারবেন। অতএব এটা নিয়ে আলোচনা করব না। আমি শুধু বলবো যে এই নাগানো কারাবাখ নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে যে যুদ্ধ শুরু হয়েছিল, এই যুদ্ধের মধ্যস্থতা করে কি? এই মধ্যস্থতা করে, অর্থাৎ এই যে যুদ্ধ বিরতি লাভ করলো, অর্থাৎ যুদ্ধ বন্ধ হলো, এটা পরীক্ষা আসতে পারে। এটা করে রাশিয়া। তাহলে সম্প্রতি আর্মেনিয়া ও আজারবাইজান যুদ্ধ বিরতিতে মধ্যস্থতা করে কোন দেশ? রাশিয়া। এই 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর, এটা 9 নভেম্বর 2020 মধ্যস্থতা হয় আর 10 নভেম্বর 2020 কার্যকর হয়। 10 নভেম্বর 2020 কার্যকর আর 9 নভেম্বর 2020 এটা মধ্যস্থতা হয়। 9 নভেম্বর 2020 মধ্যস্থতা, 10 নভেম্বর 2020 কার্যকর। এই দুইটা তারিখ আপনি একটু মনে রাখতে পারেন, যেন আসার সম্ভাবনা খুব কম। যদি আসে তাহলে যেন আপনি পারেন, যেন কোনো প্রবলেম আপনার না হয়, এই জন্য এটা দেওয়া আর কি, জাস্ট। আচ্ছা, অনেকেই রাশিয়া উত্তর দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ, সবাইকে অনেক ধন্যবাদ। এবার আসেন, আপনারা ভুলে গেলে চলবে না, সেই ইরানি কুডস ফোর্সের প্রধান কাসেম সুলাইমানি হত্যা হয়েছিল। এটি ভুলে গেলে চলবে না। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট টপিকস এবং এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। অতএব এই জায়গাটা আমরা একটু পড়ি। সেটা হলো কাসেম সুলাইমানি হত্যা।
আমি আগেই বলেছি দুইটা ক্রাইসিস নিয়ে দুইটা ক্লাস দিব। আগামীকালকে রোহিঙ্গা ইস্যু থাকবে, রোহিঙ্গা ইস্যু নিয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো থাকবে, আরো কিছু যেমন জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ড, আরো কিছু বিষয় থাকবে। এর পরের দিন থেকে আমরা যে অ্যাসিড পজিটিভ বিষয়গুলো নিয়ে আলোচনা শুরু করব। কিছু তারিখ আপনাদেরকে পড়ানো হবে, একদিন একটা ক্লাসে কিছু তারিখ আপনাদেরকে পড়াবো, বুঝিয়ে দিব এবং টেকনিকের সাথে বুঝিয়ে দিব। কারণ 42তম বিসিএস আমরা দেখেছি বেশ কিছু তারিখ আসছে এবং অনেকেই সেই তারিখগুলো পারে নাই। আপনারা যেন এরকম তারিখগুলো ভুল না করেন, ওই ক্লাসটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। অতএব ক্লাস কিন্তু করতে হবে, বুঝতে পেরেছেন? তাহলে দেখেন, প্রথমত এই কাসেম সুলাইমানি ছিলেন ইরানি কুডস ফোর্সের প্রধান। কুডস ফোর্স এর প্রধান মার্কিন যুক্তরাষ্ট্র এই কাসেম সুলাইমানিকে 3 জানুয়ারি 2020 ইরাকের বাগদাদে এক বিমানবন্দরে তাকে হামলা করে এবং হত্যা করে। তাহলে কাসেম সুলাইমানি হত্যা হয় কবে, এটা আপনাকে প্রথম মনে রাখতে হবে। বুঝতে পেরেছেন? প্রথমত আপনাকে মনে রাখতে হবে কাসেম সুলাইমানি কবে হত্যা হয় বা কারা হত্যা করে, বা কাসেম সুলাইমানি কে ছিল। সে ছিল সমন্বয়ক, কুডস ফোর্সের প্রধান। তাকে মারা হয় 3 জানুয়ারি 2020। তাকে কোথায় মারা হয়? ইরাকের বাগদাদে মারা হয় তাকে। এই কথাগুলো আপনাকে মনে রাখতে হবে। আচ্ছা, তো এই যে মারা হলো, এর প্রেক্ষিতে আবার ইরান একটা হামলা করে 8 জানুয়ারি 2020। এই দুইটা তারিখ 8 জানুয়ারি 2020 হামলা করে। এখানে যুক্তরাষ্ট্রের দুইটা বিমান ঘাঁটি ছিল। সেই বিমান ঘাঁটির একটার নাম আল আসাদ আর একটার নাম ইরবিল। এই দুইটা মনে রাখতে হবে আপনাকে। এই দুইটা হচ্ছে যুক্তরাষ্ট্রের, অর্থাৎ মানে ইরাকে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটি। তাহলে পরীক্ষা কিন্তু আসতেই পারে, ইরবিল কোন দেশের বিমান ঘাঁটি বা কোন দেশে অবস্থিত। এই দুইটাই হচ্ছে ইরাকে অবস্থিত, কিন্তু যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটি ইরাকে অবস্থিত। এই দুইটি হচ্ছে ইরাকে অবস্থিত। কাদের বিমান ঘাঁটি? ইউএসএ। তাহলে এই দুইটা মনে রাখতে হবে, আল আসাদ আর ইরবিল মনে রাখতে হবে। এখানে হামলা চালায়, আর ওই সময় যাচ্ছিল হচ্ছে আপনার ইউক্রেনের বিমান, মনে আছে তো? হয়তো এই ঘটনা সবারই মনে আছে। ইউক্রেনের বিমান যাচ্ছিল, সেটাকে নামাই দিল এবং ইউক্রেনের বিমানে যত যাত্রী ছিল সব মারা গেল। এই ঘটনা আপনাদের জানা, অর্থাৎ এই পর্যন্ত কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে। তাহলে আমরা করোনা ভাইরাস মোটামুটি যা দিয়েছি, আমি জানি যত বই আপনার কাছে আছে করোনা ভাইরাস দেখার পরে আপনার পড়ার স্পিড নষ্ট হয়ে গিয়েছিল। কারণ আপনি কি পড়বেন আর কি ছাড়বেন, কতটুকু পড়বেন কতটুকু ছাড়বেন, এটা নিয়ে আপনি খুব টেনশনে ছিলেন, বুঝতে পেরেছেন? তো সেই টেনশন আপনাদের কাছে প্রিয়তমার কাছে চিঠি লেখার মধ্য দিয়েই আমি হয়তো সেটি পূরণ করেছি। পারলে আপনারা চিঠিটা আরেকবার পড়বেন, করোনা ভাইরাস নিয়ে আপনার কোনো টেনশন থাকবে না। পরবর্তীতে কাশ্মীর, তারপরে হচ্ছে নেপাল, ভারত, তারপরে হচ্ছে আজারবাইজান, আর্মেনিয়া এবং কাসেম সুলাইমানি হত্যাকাণ্ড, এই বিষয়গুলো নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেছি। পিকে জব ক্লাবের দিকে থাকেন আরও কিছু চিঠি, প্রিয়তমা, জান্টু, টিয়া পাখি, ময়না পাখি, অনেকের কাছে কিছু চিঠি আরও পাবেন। আগামী 2-1 দিনের মধ্যে আরও কিছু চিঠি পাবেন, যে চিঠিগুলো আপনার পড়া অর্থাৎ সাম্প্রতিক তথ্যগুলোকে আপনাকে আরো বেশি সহজ করে দেবে। বিলিভ ইট অর নট, 19 তারিখ আপনার জন্য। এই কথাটি আজকে থেকে আপনি ভাবা শুরু করেন, আসলে 19 তারিখ আপনার হয়ে যাবে। আর যদি ভাবেন উড়ে বাবারে কি হবে নে, কি পারবা নে, কি আসবে নে, আমার তো এই পড়া হয় নাই, সেই পড়া হয় নাই, মনে রাখবেন এই পড়া আপনার কোনোদিন শেষ হবে না। আপনি কখনোই গুছাতে পারবেন না, গুছানোর আগেই আপনি ক্যাডার হয়ে যাবেন। বিলিভ ইট অর নট, আপনার গোছানোর দরকার নাই। আপনার মনে সাহস রাখেন, মেজাজ ফুরফুরে রাখেন এবং স্থির একটা মানসিকতা নিয়ে 19 তারিখে পরীক্ষা দিতে যান।
গত 6 মাসের যদি আপনার টানা প্রস্তুতি থাকে আপনি কোয়ালিফাইড হবেন। প্রশ্ন আপনার জানার মধ্যেই থাকবে আর অজানা বিষয়গুলো আপনার টাচ করা থেকে বিরত থাকতে হবে, তাহলেই কিন্তু আপনি ভালো করবেন। আলামিন সিদ্দিকী, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আমার বই কিনতে হবে এমনটা না, কিনেছেন ধন্যবাদ। যে কোনো বই আপনি কিনতে পারেন, যে কোনো বই আপনি দেখতে পারেন, কোনো সমস্যা নাই। আমি কখনোই দাবি করবো না আমার বই সেরা, বাট আপনারা যারা 41-এ যারা পরীক্ষা দেবেন আমি তাদেরকে কিছুতেই বলবো না, এই ক্ষতি আমি তাদেরকে করবো না যে এই বই কিনেন। কিন্তু 43 পরীক্ষার্থী যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি আমার বেসিক জিকে বইটি, প্রবাহ বেসিক জিকে বইটি দেখবেন। কারণ এখানে সুবিধা হলো আপনি 1000 টাকার বেশি লাগবে আপনার 4টা বই কিনতে যে কোনো কোম্পানি, তাতে আপনি যে লাভবান হবেন তার চেয়ে বেশি লাভবান হবেন এই 300 টাকার বইয়ে। কারণ এই বইটিতে 4টা সাবজেক্ট, বাংলাদেশ, আন্তর্জাতিক, ভূগোল, নৈতিকতা দেওয়া আছে। ইভেন এই বইয়ে 10তম বিসিএস থেকে 40তম বিসিএস পর্যন্ত সব প্রশ্নগুলো দেওয়া আছে এবং প্রতিটি টপিকসের শেষেই কিছু প্রশ্ন দেওয়া আছে। বন্ধুরা, অনাকাঙ্ক্ষিত কিছু প্রশ্নের উত্তর ভুল হয়েছে যেগুলো আমি সংশোধন করেছি এবং এগুলো আপনি দেখলেই বুঝবেন যে এটা হয়েছে। তো এগুলোর জন্য আমি আসলে লজ্জিত বা দুঃখিত। আর কি লিখেছেন অসাধারণ চিঠির জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আর আপনার অসাধারণ কাজের জন্য থ্যাংক ইউ সো মাচ। আরও কিছু প্রেমের চিঠি পাবেন, ভালোবাসার চিঠি পাবেন, সেগুলি পড়ে উপকৃত হবেন। হয়তো এখন আমাদের এই যান্ত্রিকতার যুগে বা ইলেকট্রিকের যুগে কিংবা আমাদের এই ভার্চুয়াল যুগে চিঠি লেখাটা বন্ধই হয়ে গিয়েছে। আর এই যে চিঠির প্রেম, চিঠির ভালোবাসা কত চমৎকারই না ছিল, গোপনে চিঠি দেওয়া, চিঠি বিনিময় করা, সে যুগ কিন্তু আর এখন নাই। এখন কিন্তু সব হয়ে গেছে মেসেজ, সব চ্যাটিং, আর সব কিন্তু এরকম হয়ে গেছে মেইল। যাই হোক, তো এই যুগে এই যে চিঠি লিখে কিন্তু একটা ভালোই একটা মজা পাওয়া গেল। আশা করি আপনি চিঠি পড়েও একটা আলাদা ফিলিংস পাবেন বলে আমি আশাবাদী। আর সেই ফিলিংস পান আর না পান, যদি আপনার এই চিঠি কিংবা যদি আপনার এই আলোচনা কাজে লাগে, 19 তারিখে যদি এটি আপনি কাজে লাগাতে পারেন তাহলে আমি সার্থক হব, আমি এটাই মনে করছি। আর এটা মনে করেই আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার দেখা হবে আগামীকাল রাত 8:30টায়। সবাইকে ধন্যবাদ।